গল্প অবাধ্য পিছুটান লিখেছেন সাদিয়া শওকত বাবলি। পর্ব 6। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও। অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে, ঝামেলার মধ্যে থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা। অতঃপর সে পিছনের দরজা থেকেই বেরিয়ে গেল বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করল পৃথার। শ্বশুর শালারদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা। অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুরমশাই আর আলবদর আল সামসরা মিলে তার বউটাকে কোথাও সরিয়ে দিয়েছে। নতুবা এতক্ষণেও কি একবার এদিকটা আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবল, কিছুক্ষণ পলাশিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণে মেয়েকে আর বাড়িতে আনবেন না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না। অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষে আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুরবাড়িতে এলাম, অথচ শ্বশুর শালাদের ব্যবহারের কি শ্রী। একবার শুধু বউটাকে পাই, তারপর জামাই আদর কড়াই গন্ড উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যের পানে। থমথমে কণ্ঠে বললেন, না, আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। না, আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্য দৃষ্টি তীক্ষ্ণ করলো, দৃঢ় কণ্ঠে বলল, চারিদিকে শুধু রাজাকার আলবদর আলসামস এ ভরপুর, তাতে কি? আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালে মুক্তিযুদ্ধে এই রাজাকারের জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা করেনি তো তাদের জিতিয়ে দেওয়ার। তবুও শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব একদিন না একদিন। এই রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামল তুর্য। আবার বলল, বেহায়া যখন হয়েছি আরও বেহায়া হব, তবুও আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করেই ছাড়বো ইনশাআল্লাহ। পলাশিকদার পিয়াস পিয়াল তিনজনই অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো। তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরুষ চল, আমরা এখানে আর থেকে কাজ নেই আমাদের। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্রসহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে এসে তাকালো তুর্যের বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো। নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার, কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে এত দেরি হলো কেন হাম্মম? দেখছিলি তো ওই রাজাকার আর তার রক্তে করা দুইটা আলবদর আলসামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাচ্ছিল। আর একটু হলেই তো মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা। আরুষ বলল না কিছুই, ড্যাবডেবিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটা বোঝার চেষ্টা করলো তুর্য কি সত্যি বলছে নাকি অভিনয় করছে। কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপর আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো এভাবে ড্যাবডেবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মির্জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না, কখন আবার ওই রাজাকাররা তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো। অতবার ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকার সাথে শিয়ালও রাখা উচিত ছিল বোধ হয়। ব্যাটার শুধু হাঁস মুরগির ওপর নজর। দেখছিস না, আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করেছে। আরও শুনল তুর্যের কথা। তার ভীষণ বলতে ইচ্ছে করলো, কই, আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালারা এতক্ষণেও তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল, আপনার দিকে আবার মারতেও এসেছিল। কই, তখন তো ঠিক তেজি স্বরে তাদের সাথে কথা বলেছেন, বেহায়ের মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখিয়ে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের নামে বদনামও করেছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো।
এই কথাগুলো একবার যদি আরুষ মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাড়ে ধরে রাস্তায় কোনো বড়সড় ট্রাকের নিচে ফেলে বলছে, যা মীর জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপ্টা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীরই আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্তু বিকেল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতিমধ্যে। আকাশে এক কোণ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। সূর্য এই সময় এসেও দাঁড়িয়ে রয়েছে পৃথাদের বাড়ির সম্মুখে। বিকালের দিয়ে হুট করে কল এলো আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়েছে। দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন রয়েছে তা বউর খোঁজের পিছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসা পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেল তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে সূর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটাবার দেখা পাওয়া যায় তাই মুরগির বাচ্চার মতো বউটার, তাকে দেখার জন্য যে হৃদয়টা বড় তৃষ্ণার্ত, সে বহুদিন আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে মা হঠাৎ তাকে রিদিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রিদি কলেজে গিয়েছে, তাহলে সে কল করলো কিভাবে? মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যা বলেছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে। আমি রিদি ভেবেছি, কিন্তু কথা হলো যখন রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরে সুফিয়া বেগম দিলেন না, আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরের ঘটা ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। সূর্যকে দেখে বিন্দুমাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। পৃথা পুরো কুচকে এলো। এই লোকটা এখানে কি করছে? সূর্যের সম্মুখে দেখে মেজাজ বিগড়ালো পৃথার। একে মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরা চোখে পড়তে ইতিমধ্যে মাথায় খেলে গেল শয়তানি বৃদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরাগুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে নিল বেশ বড়সড় একটা ইটের টুকরা। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো সূর্যের ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুতই ইটের টুকরাটা ছুঁড়ে মারল সূর্যের কপাল বরাবর। বাহ! ইটের টুকরাটা খুব সুন্দরভাবেই লেগে গেল সূর্যের কপালে। চমকে উঠল সূর্য। দ্রুত নিজের ডান হাত তুলে কপালে চেপে ধরল। কণ্ঠে তুলল আহ মূল ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে কেউ দেখতে না পায়। সূর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো। না, কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরাটা কে মারল? নিশ্চয়ই তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো আর কোনো শত্রু নেই। সূর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কপাল থেকে হাত নামিয়ে ধরল চোখের সম্মুখে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। সূর্য কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাসির বাচ্চার মতো আমি তার কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারিদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। সূর্যর ঘুম ভাঙেনি এখনো। হোটেলের শুভ্র রাঙা বিছানা দখল করে উদম শৈলে উপর হয়ে শুয়ে আছে সে। কোমর অবধি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান জানালা থেকে আসা মৃদু আলোয় উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। সূর্য ঘুমের মধ্যেই কক্ষের দরজায় টোকা পড়ল। বাইরে থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো সূর্য। ঘুমের মধ্যেই চোখ মুখ কুচকে ফেললো ছেলেটা। আরুষ আবার ডাকলো, স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে।
9টা বেজে গেছে। তুর্যের কর্ণে আঘাত হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে। আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকা চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চাইছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতেই 9টা বাজিয়ে দিল। সব এই মেয়েটার দোষ। কাল রাতে বইয়ের চিন্তায় তো আর ঘুমাতে দেরি হয়েছে না। মেয়েটা ধরা দিচ্ছে, তার নিকট আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করেই চোখ মেলল তুর্য। 2 হাত ভর করে বিছানায় উঠে বসলো। মুহূর্তেই ফর্সা শরীর থেকে খসে পড়লো পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের ফর্সা শরীর। কালো বড় বড় লোমে আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনে প্যান্টটা স্থান পাওয়া পেটে 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরশকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। অবাধ পিছুটানে পর্ব 6 এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব অতি দ্রুত আসবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমি অনেকটা আটকে যাচ্ছি, কিছুটা আমাদের লেখিকা যে আছে, উনি একটা শব্দ আমি বুঝতে পারতেছি না, ভুল বানান লিখছে বা আগে পরে হয়ে গেছে, অনেক টাইপ করতে হয় তো একটা এলোমেলো হয়ে যায়। ওইটা সাজানোর জন্য আমি আটকায় যাচ্ছি। আর এতটুকু অ্যাডজাস্ট করে নেবে। আর এক নাগারে পড়তে থাকলে অনেক সময় মনে হয় যে রোবট পড়তেছে, তাই একটু মাঝে মাঝে আটকায় যাওয়া হয়তো বা ভালো। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।